যৌতুকের টাকা জোগাড় করতে না পারায় লালা তার বোনেদের বিয়ে দিতে পারছিল না, যে কারণে ছোটবেলার ভালোবাসার স্বপ্নাকেও তার বিয়ে করা হয় না। এর মধ্যেও বহু কষ্টে সৃষ্টে নিজের সর্বস্ব বেচে দিয়ে সে তার এক বোনকে বিয়ে দেয় ঠিকই, কিন্তু বিয়ের পরও শ্বশুরবাড়ির লোকজনের অতিরিক্ত যৌতুকের চাপ সহ্য করতে না পেরে শেষমেশ তার সেই বোন বেছে নেয় আত্মহননের পথ। এবার লালা কি করবে, কিভাবে এই পরিস্থিতি সামাল দিবে, তার বাকি বোনেদেরই বা কি হবে? তাছাড়া তার সেই ভালোবাসার মানুষকে কি সে আদৌ আর কোনোদিন নিজের করে পাবে? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প রাক্ষাবন্ধনে। শুরুতেই আমরা দেখতে পাই দিল্লির চাঁদনি চক এলাকার প্রাণবন্ত একটা মহল্লা। এখানে প্রেমলতা চাট ভান্ডার নামে একটা দোকান রয়েছে। এই দোকানটি লালা কেদারনাথের, যাকে সবাই লালা বলে ডাকে। দেখা যায় পূজার মাধ্যমেই সে তার পানিপুরি বিক্রি শুরু করে। লালার দোকানের বাইরে লেখা ছিল চাট খাও আর ছেলে সন্তান পাও। এই কারণে ছেলে সন্তান পাওয়ার আশায় প্রেগনেন্ট মহিলারা তার দোকানে ভিড় জমাতো, আর তার ব্যবসাও অনেক ভালো চলতো। তার দোকানেই গফুর নামের একটি ছেলে রয়েছে, যে সবাইকে লাইনে দাঁড়ানোর জন্য বলছিল। লালা আসলে মহিলাদের ডেলিভারির টাইম অনুযায়ী লাইনে দাঁড়ানোর জন্য বলে। প্রথমে 9 মাস, তারপর 8-7 এভাবেই চলতে থাকে। আর যেসব মহিলারা চেষ্টা করছে প্রেগনেন্ট হওয়ার, তারা যেন আগে টিক্কি খায় আর তারপর যেন পানিপুরি খায়, এটাই বলে সে। একজন মহিলা তখন তাকে বলে যে 2 সপ্তাহ পর তার ডেলিভারি, তাই তাকে যেন একটু তাড়াতাড়ি দেয়। লালা তখন তাকে বলে পেটের ভেতর বাচ্চা কয়বার ঘোরে? মহিলাটি জানায় 3-4 বার। এই কথা শুনেই তো সে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে যেতে বলে, কারণ 4 দিন পরেই তার ডেলিভারির দিন ছিল। এরপর একজন তাকে জিজ্ঞেস করে যে কি এমন গ্যারান্টি আছে যে তার পানিপুরি খেলেই ছেলে সন্তান হবে? তখনই সে বলে 25 টাকার পানিপুরির সাথে সে কি এখন তাকে সার্টিফিকেট দিবে? যেখানে সরকার নিজে গ্যারান্টি দিতে পারে না, মিনিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার পারে না, সেখানে সে কিভাবে গ্যারান্টি দিবে? সে তখন গফুরকে ওই ছেলেটির কাছ থেকে বাটি নিয়ে নিতে বলে। গফুর তখন তার কাছ থেকে বাটিও নিয়ে নেয় আর তাকে পেছনে পাঠিয়ে দেয়। তখন আরেকজন মহিলা বলে তার মানে ছেলে নাও হতে পারে? তোমার কথা অনেক শুনে তারপরই তো এখানে এসেছি। লালা তখন বলে বাপদাদার আমল থেকে তারা এটা বিক্রি করে আসছে, ছেলে তো আর তারা দেয় না, শ্রীরাম দেয়। পাশ থেকে তখন গফুর বলে আন্টি, এটা বিশ্বাসের সাথে খাও, তাহলেই দেখবে ছেলে হবে। তখনই দেখা যায় লালার বাড়ি থেকে কল আসে। তার বোন দুর্গা তাকে কল দিয়েছে। সে বলে তাদের বাড়িতে ছেলে পক্ষ এসেছে তার বড় বোন গায়ত্রীকে দেখতে। তো ছেলে পক্ষের দুপুরে আসার কথা থাকলেও তারা সকালে এসেছে, তাই লালা তাদেরকে বসতে দিতে বলে আর সমোচা খেতে দিতে বলে, আর এটাও বলে দেয় যে সে যেন আবার নিজে সব খেয়ে না ফেলে। এরপরই লালা দোকানের ছেলেটাকে সব সামলে নিতে বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন বাকি মহিলারা বলে তারা তো এখনো খায়নি পানিপুরি। লালা তখন বলতে থাকে যে ছেলে ওই পানিপুরি খেলেই হয়, এতে তার হাত নেই, গফুর তো আছেই, সে দিয়ে দিবে। এরপরই সে সবার কাছ থেকে টাকা নিতে বলে বাড়ির দিকে যেতে থাকে। লালা তো আজ অনেক খুশি ছিল। আসলে লালার 4টা বোন, সবাই বিয়ের জন্য উপযুক্ত। তাদের বাবা মা নেই, তাই সব দায়িত্ব লালার। লালার 4 বোন 4 ধরনের। সবচেয়ে ছোট বোনের নাম সরস্বতী। সে অনেক দুষ্ট আর চঞ্চল প্রকৃতির, তার ভাবসাব একেবারে ছেলেদের মতো। দ্বিতীয় বোনের নাম লক্ষ্মী, সে দেখতে একটু কালো। তৃতীয় বোনের নাম দুর্গা, সে অনেক মোটা আর সে খাবার খেতে অনেক বেশি ভালোবাসে। এরপর সবার বড় বোনের নাম গায়ত্রী, সে দেখতে অনেক সুন্দর, বুদ্ধিমতী ও বুঝদার একটি মেয়ে। আর আজকে গায়ত্রীকেই পাত্রপক্ষ দেখতে এসেছে। যাক, তো লালা বাড়িতে ঢুকতেই সে দেখতে পায় দুর্গা ফ্রিজ থেকে খাবার বের করে খাচ্ছে। এটা দেখেই সে তাকে বলে সে যদি এভাবেই খেতে থাকে তাহলে তো তার সাইজের কাপড় কদিন পর আর কোনো দোকানেই পাওয়া যাবে না। আর সেটা কি শার্ট পরে আছে? দুর্গা বলে ধোয়ার কারণে এটা কুঁচকে গেছে, তেমন কিছুই হয়নি। এই বলেই সে ছাদের উপর যেতে থাকে। তখনই তার সাথে তার আরেক বোন লক্ষ্মীর দেখা হয়। সে কালো হওয়ায় লালা তাকে উজ্জ্বল টিপ পরতে বলে, যাতে অন্ধকারেও তাকে দেখা যায়। আর তার দাঁত যেন অন্ধকারে সে না বের করে, তাহলে শুধু তার দাঁতই দেখা যাবে। তখন লক্ষ্মী বলে আমি এতটাও কালো নই। এই বলেই সে লালাকে মুখ ভেঙচিয়ে চলে যায়। যাক, তো এরপরই লালা তাড়াতাড়ি পাত্রপক্ষের কাছে চলে আসে আর বারবার তাদের কাছে দেরি করে আসার জন্য মাফ চাইতে থাকে। সে সবাইকে নাস্তাও খেতে দেয়, তাদের মাঝে কথাবার্তাও হতে থাকে। পাত্রপক্ষের একজন জিজ্ঞেস করে সত্যিই কি তাদের দোকানের পানিপুরি খেলে ছেলে সন্তান হয়? লালা তখন বলে হ্যাঁ, ওরকমই আর কি। আর আমাদের দাদার আমলের সব ছেলেই তো বড় হয়ে অফিসার হয়েছে। দুর্গা আর লক্ষ্মী তখন পেছন থেকে তাদের সব কথা শুনছিল। তারপরে লালা গায়ত্রীকে চা নিয়ে আসতে বলে। সরস্বতী আর গায়ত্রীও চা নিয়ে আসতে থাকলে
ছেলের বাবা লালাকে বলে যে জ্যাকেট পরা ছেলেটি কি আপনার ছোট ভাই? লালা তখন বলে না না, এটা আমার সবচেয়ে ছোট বোন। বলেছি না, সে একেবারেই ছেলেদের মতো থাকে, তাই তাকে দেখে তারা তো বুঝতেই পারেনি যে এটা ছেলে নামে। যাক, তো লালা তাদের বলতে থাকে যে তার সব বোনদের নাম দেবীর নামে, কিন্তু গায়ত্রী তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী ও দায়িত্বশীল। ঠিক তখনই পাত্রের মামার কাছে একটা কল চলে আসে। সে তাদের জানায় অন্য একটি কনেপক্ষ থেকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য 12 লাখ টাকা দিতে রাজি হয়েছে। তখন লালা বলে তার তো পণ্ডিতের সাথে 11 লাখের কথা হয়েছিল, তারপরেও সে 12 লাখে রাজি হয়ে যায়। আসলে বুঝতে পারছেন, এরা খুব চালাকি করেই 12 লাখ টাকা পণ নেওয়ার চিন্তা করেছে। আর লালাও তো বোনদের জন্য সব করতে পারে, তাই সেও খুব সহজেই রাজি হয়ে যায়। তো এরপরই গায়ত্রী চা রাখতে যাবে, তখনই পাত্রের মামা আবার বলে তারা বাড়িয়ে 14 লাখ দিতে চেয়েছে হানিমুন প্যাকেজ সহ। এই কথা শুনে লালা পাত্রের বাবাকে বলে যে এটা কিভাবে সম্ভব, তাদের তো 11 লাখের কথা হয়েছিল, 12 লাখও মানলাম, কিন্তু 14 লাখ? এসব বলার পরও দেখা যায় লালা রাজি হয়ে যায়, কারণ সে তার বোনের জন্য ভালো ছেলে খুঁজে পাচ্ছিল না, তাই যে কোনো ভাবে সে তার বোনের বিয়েটা দিতে চাচ্ছিল, না হলে সমাজের মানুষ অনেক কথা বলে। তখন ওই ছেলের মামাও সুযোগ পেয়ে টাকার পরিমাণ বাড়াতে বাড়াতে 17 লাখে নিয়ে যায়। কিন্তু লালার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব ছিল না, তাই সে পাত্রপক্ষের কাছে অনেক অনুরোধ করে। সে তাদের বলে যে 17 লাখ টাকা সে কোন ব্যাংক থেকে ডাকাতি করে আনবে, তার কাছে এত টাকা নেই, তার আরো 3টা বোন আছে, তাদেরকেও তো বিয়ে দিতে হবে। ছেলের বাবা তখন বলে সেও তার মেয়েকে যৌতুক দিয়েছে, তাই তো সে তার ছেলের জন্য এখন যাচ্ছে। লালা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না, তারা তো এই সম্বন্ধটাই ভেঙে দিয়ে চলে যায়। এদিকে দেখা যায় লালার 3 বোনের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, তারা পাত্রপক্ষের অবশিষ্ট সমুচা খাওয়া নিয়ে মারামারি করছিল। এসব দেখে তো লালা আরো বেশি হতাশ হয়ে পড়ে যে তাদের মধ্যে কোনো ম্যাচিউরিটি ছিল না। লালা তো এবার খুব চিন্তায় পড়ে যায় যে সে কিভাবে তাদের বিয়ে দিবে। গায়ত্রী তখন তার ভাইকে সান্ত্বনা দেয়। দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় ছোটবেলায় তার মা মৃত্যুর আগে তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল যে তার 4 বোনের বিয়ে না হওয়া পর্যন্ত সে যেন বিয়ে না করে। সেও তখন বাধ্য হয়ে রাজি হয়ে যায়, কিন্তু একটা ছোট বাচ্চা জানালার বাহিরে দাঁড়িয়ে তাকে মানা করছিল, কেননা সে তাকে পছন্দ করত। মেয়েটার নাম স্বপ্না, সে ছোটবেলা থেকেই তাকে পছন্দ করে, আর লালাও স্বপ্নাকে ভালোবাসে। তো দৃশ্য বর্তমানে আসে, আমরা তখন স্বপ্নাকে তার বাবার সাথে দেখতে পাই। সে তাকে বাইকে করে লালার বাড়িতে নিয়ে যাচ্ছিল, এইটা জানার জন্য যে তার বোনের বিয়েটা ফাইনাল হলো কিনা। আসলে লালা তার 4 বোনের বিয়ে না দেওয়া পর্যন্ত স্বপ্নাকে বিয়ে করবে না, আর স্বপ্নাও তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। স্বপ্নার বাবা চায় লালা যেন তাকে তাড়াতাড়ি বিয়ে করে নেয়। সে মনে করে লালা তার বোনেদের বিয়ে দিতে পারবে না, আর লালার চক্করে পড়ে খামোখা তার মেয়েটা বুড়ি হয়ে যাবে, তাই সে লালার বাড়িতে যাচ্ছে। কিন্তু স্বপ্না বলে লালার বোনের বিয়ে ফাইনাল হলে সেই তো তাদের জানাবে। স্বপ্নার বাবা বলে না, আমি তাকে চাপ দিতে চাই, আর সবার সামনেও অপমান করতে চাই, তারও তো এটা বোঝা উচিত যে কতক্ষণ আমি যুবতী মেয়ের বোঝা টানবো। তখনই স্বপ্না বলে বাবা, তুমি আমাকে বোঝা বলছো? তার বাবা বলে আরে তুই বোঝা না, আমি তোর বিয়ের চিন্তা করছি। সে আরো বলে কত বছর ধরে সে লালার জন্য অপেক্ষা করছে, কবে সে তার বোনদের বিয়ে দিবে আর কবে সে নিজে বিয়ে করবে। সে তো তার মাকে প্রমিস করে অনেক বড় পুরুষ হয়ে গেছে, মাঝখান থেকে সে ফেসে গেছে, আর কতদিন পর্যন্ত সে তার মেয়ের জন্য অপেক্ষা করবে, কতদিন পর্যন্ত সে এরকম হয়ে ঘুরে বেড়াবে। আজ একটা ফয়সালা সে করবেই করবে। এসব বলেই সে লালার বাড়িতে ঢুকতে থাকে। লালা তখন তার বোনেদের মারামারি থামাতে ব্যস্ত ছিল। স্বপ্নার বাবা হরিশঙ্কর তো সেই বাড়িতে ঢুকতেই কেদারনাথ বলে চিৎকার করে ওঠে। সে আসলে লালাকে বাহিরে আসতে বলছিল। তার এই কণ্ঠ শুনেই তো লালার অবস্থা খারাপ হয়ে যায়। সে তখন সরস্বতীকে বলে সে যেন বলে সে বাড়িতে নেই। সে আরো বলে সে যেন এটা না বলে যে লালা দোকানে গেছে, তাহলে সেখানেও স্বপ্নার বাবা চলে যাবে। এই বলেই সে লুকাতে থাকে। হরিশঙ্কর ও স্বপ্না তখন নিচে ছিল, আর তারা উপরে। স্বপ্নার বাবা তখন সরস্বতীকে জিজ্ঞেস করে গায়ত্রীর বিয়ের কি হলো। সরস্বতী জানায় পাত্রপক্ষ 15 থেকে 20 মিনিটের মধ্যেই চলে গেছে। তারা 17 লাখ টাকা চেয়েছিল। তো স্বপ্নার বাবা আবারও জিজ্ঞেস করে তো তার ভাই কোথায়। সরস্বতী বলে সে ব্যাংকে গেছে। পাশ থেকে তখন একটা ছোট ছেলে হেসে উঠলে স্বপ্নার বাবা বুঝে যায় যে সে মিথ্যা কথা বলছে। তখনই সে বলে তার ব্যাংকে এমন কি আছে
যে সে তা উঠাতে গেছে সে যেন সত্যি কথা বলে যে তার ভাই কোথায়। সরস্বতী তখন বলে সে সত্যিই চলে গেছে। তারপরই দেখা যায় লালা তো বিল্ডিং বেয়ে নিচে নামছিল। তখনই স্বপ্না আর তার বাবা সেখানে চলে আসে। হরিশঙ্কর তো তাকে দেখেই বলে সে কেন পালাচ্ছে। লালা বলে পালাচ্ছে? কে পালাচ্ছে? সে তো ডাক্তারের কাছে যাচ্ছে, তার পেছনে ফোসকা পড়েছে তাই এভাবে যাচ্ছে। হরিশঙ্কর বলে কিন্তু সরস্বতী তো বলল যে সে ব্যাংকে গেছে। তখন লালা বলে হ্যাঁ সে তো ব্যাংকে গিয়েছিল টাকা উঠাতে, ডাক্তারের ফিস দেওয়ার জন্য। এসব শুনে হরিশঙ্কর বলতে থাকে তাহলে সে এখানে কি করছে? সে বলে সে তো এখানে একটা বিকল হাঁসকে খাওয়াচ্ছিল। স্বপ্নার বাবা তখন এইসব শুনে তাকে বলতে থাকে যে সে আর কত মিথ্যা বলবে, সে যেন এখন অন্তত ভগবানকে ভয় করে। আর সে কেন গায়ত্রীর বিয়েটা ফাইনাল করলো না? তার ঘরে 4টি অবিবাহিত বোন রয়েছে, কবে সে তাদের বিয়ে দিবে আর কবে সে তার মেয়ের বিয়ে দিবে? তখন স্বপ্নাও তার উল্টোপাল্টা কথা শুনে খুব রেগে যায়। হরিশঙ্কর বলে 8 মাস পর সে রিটায়ার্ড করবে, এর মধ্যেই সে তার মেয়ের বিয়ে দিতে চায়। সে তাকে 6 মাস সময় দেয়, এর মধ্যেই সে যেন তাকে বিয়ে করে নেয়, না হলে সে তার মেয়ের বিয়ে ভালো ছেলে দেখে দিয়ে দিবে। এই বলেই তারা সেখান থেকে চলে যেতে লাগে। তখনই লালা বলে তাহলে আমার মায়ের কাছে দেওয়া প্রতিজ্ঞার কি হবে? হরিশঙ্কর বলতে থাকে 6 মাস তো আছে, সে যেন এর মধ্যেই তার 4 বোনের বিয়ে দিয়ে দেয় আর এরপর স্বপ্নাকে নিয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় রাতের বেলা লালা ছাদে বসে হিসাব করছিল। তখনই সেখানে গায়ত্রী আসে। গায়ত্রী তো তার ভাইয়ের চিন্তার কারণ বেশ ভালো করেই বুঝতে পারে, তাই সে লালাকে তাদেরকে নিয়ে এত চিন্তা করতে মানা করে আর বলে ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে। লালা তখন বলে কে বলেছে আমি তোকে নিয়ে দুশ্চিন্তা করছি? তুই তো আমার অহংকার, যারা তোকে রিজেক্ট করেছে ওদেরই ভাগ্য খারাপ, ওরা রত্ন চিনতে ভুল করেছে। গায়ত্রী এবার লালাকে বলে স্বপ্না ভাবিরও তো বয়স হচ্ছে, তুমি না হয় বিয়েটা এবার করেই নাও, আমাদের বিয়ে তো একদিন না একদিন হয়েই যাবে। লালা তখন হাসি মুখে বলে মাকে দেওয়া কথা আমি ভাঙতে পারবো না। ঠিক তখনই সেখানে লালার বাকি বোনেরাও চলে আসে। পরের দিন সকালেই দেখা যায় লক্ষ্মী একটি ছেলের সাথে কথা বলছিল। তখনই লালা তাড়াতাড়ি লক্ষ্মীর কাছে যায় আর বলতে থাকে তার কি ছেলেটা পছন্দ হয়েছে। তো এরপরই লালা সেই ছেলেটিকে পরের সপ্তাহে আসতে বলে। তখন লালা ছেলেটির সাথে তাকে বিয়ের জন্য বলে। সে আরো বলে এসব ছেলেরা টিকটকে অনেক ফেমাস হয়ে থাকে। তখনই তো লক্ষ্মী রেগে গিয়ে বলে ছেলেটি একজন ভাঙড়ি বিক্রেতা। এর থেকেই বোঝা যায় যে সে তার বোনেদের বিয়ে দেওয়ার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে। তারপরে দেখা যায় দুর্গা কলেজে যাওয়ার জন্য 500 টাকা চায়। লালা তখন তাকে বাসে যেতে বলে, কিন্তু সে বলে সে ট্যাক্সিতে যাবে, না হলে সবাই জেনে যাবে যে তারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির। তখনই সেখানে সরস্বতী আসে আর লালাকে বলে তাকে টিউশনিতে ছেড়ে দিতে। লক্ষ্মীও তখন ডান্স ক্লাসে রেখে আসার জন্য বলে। তারপরই দেখা যায় যে লালা তার 3 বোনকেই বাইকে করে নিয়ে যাচ্ছিল। এই সময়ই বখাটে কিছু ছেলেরা লালার বোনদের উদ্দেশ্যে ইফটিজিং করে। লালা তো এরপরই বোনদেরকে নামিয়ে দেয় আর টাকা দিয়ে ট্যাক্সি নিয়ে চলে যেতে বলে। তারপর সে এসেই ওই বখাটে ছেলেদেরকে প্রচুর মারধর করে। পুরো চকবাজারের মানুষের সামনে সে তাদেরকে মারে, কারণ তার বোনদের নিয়ে কেউ কোনো কথা বললে সে তাদেরকে ছাড়বে না। এরপরই সে মাইক নিয়ে পুরো চকবাসীর উদ্দেশ্যে বলে যে আমাদের এলাকার মেয়েদের আমরাই সুরক্ষিত রাখবো, কেউ তাদের উপর খারাপ নজর দিলে তাকে এভাবেই শাস্তি দিতে হবে। আর তারপরেও যদি কোনো ছেলে কোনো মেয়েকে ইফটিজিং করে তাহলে তাকে সেই মেয়েকে বিয়ে করতে হবে। লালার এই কথাগুলো তো এখানে সবারই অনেক পছন্দ হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় স্বপ্না লালার দোকানে পানিপুরি খাচ্ছিল আর তার সাথে গল্প করছিল। ঠিক তখনই একজন লোক এসে লালাকে তার মেয়ের বিয়েতে ইনভাইট করে। সে বলে সামনের মঙ্গলবার তার মেয়ের বিয়ে আর এতে পাত্রপক্ষ কোনো যৌতুকও নিচ্ছে না। লালা এই খবর শুনে তো অনেক অবাক হয়ে যায়, কারণ তার মেয়ে অনেক মোটা, তাও আবার কোনো যৌতুক ছাড়াই বিয়ে। কিভাবে এই বিয়ে ঠিক হলো জিজ্ঞেস করলে লালা বলে শানু নামের একজন ওয়েডিং ম্যানেজার এই বিয়ে ঠিক করেছে। শানু নামের এই মহিলাটা মেয়েদের অনেক সহজেই বিয়ের ব্যবস্থা করে দেয়। লালা তো তখন তার দেওয়া তথ্য অনুযায়ী স্বপ্নাকে নিয়ে সোজা তার সাথে দেখা করতে চায়। সে তার বোনেদের বিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, সাথে তার দোকান সম্পর্কেও বলে। শানু তাকে পরের দিনের বিয়ের ক্যাটারিং এর কাজ দেয় আর সামনের দিন তার 4 বোনকে নিয়ে আসতে বলে। লালাও তার কথা মতো 4 বোনকে নিয়ে বিয়ে বাড়িতে যায়। মূলত শানুকে দেখানোর জন্যই লালা তার বোনদের বিয়ে বাড়িতে নিয়ে এসেছে,
কিন্তু বিয়ে বাড়িতে দেনা পাওনা নিয়ে একটা ঝামেলা লেগে যায়। যৌতুক হিসেবে ছেলেপক্ষ বিয়ের আগে একটি গাড়ি চেয়েছিল। মেয়ের বাবাও গাড়ির বুকিং দিয়েছে ঠিকই, কিন্তু সরকারি ছুটির কারণে আজকে গাড়ি ডেলিভারি দিতে পারেনি। তারা গাড়ির কাগজটাও তাদেরকে দিয়েছে, কিন্তু ছেলেপক্ষ গাড়ি না পাওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে জানায়। দুই পরিবারই ঘুরে ফিরে শানুকে এর জন্য দোষারোপ করতে থাকে আর জোর করে তাকে দিয়ে মাফ চাওয়ানোর কথাও বলে। লালা তখন শানুকে ইমপ্রেস করার জন্য এই মধ্যরাতে গফুরকে নিয়ে একটা গাড়ির শোরুমে যায়। শোরুমের ম্যানেজারের 3টা মেয়ের পর লালার দোকানের ফুচকা খেয়েই ছেলে সন্তান হয়েছে। এটাকে কাজে লাগিয়ে লালা মধ্যরাতে গাড়ি নিয়ে বিয়ে বাড়িতে চলে আসে। তারপরই দেখা যায় বিয়ে সম্পন্ন হয়। শানু তো এখানে লালার উপরে অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় লালা তার বোনদের নিয়ে শানুর অফিসে আসে। সেখানে স্বপ্নাও ছিল। দেখা যায় লক্ষ্মী শানুর টেবিলে থাকা খাবারগুলো খাচ্ছিল। শানু তখন বলে, এটা কুকুরের খাবার। এই কথা শুনে তো লালা বাটিটাই সরিয়ে রাখে। তারপর শানু লালাকে বলে যে তোমার বোনদের বিয়ে দেওয়ার জন্য 20 লাখ করে টাকা লাগবে। তখন লালা বলে, কিন্তু আমি এত টাকা কিভাবে দিব? তখন শানু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, 18 লাখ করে দিতে হবে, এর কমে হবে না। শানু তখন স্বপ্নাকে দেখে বলে, আরে তুমি হরিশঙ্করের মেয়ে না? তুমি এখানে কি করছো? তোমার তো বিয়ের বন্দোবস্ত করে রেখেছি, দুদিন পর তোমাকে দেখতেও আসবে। এখন এভাবে বাহিরে ঘুরে না বেরিয়ে বাড়িতে গিয়ে একটু রূপচর্চা করো। এই কথা শুনে তো লালার মাথাই খারাপ হয়ে যায়। সে বলে, স্বপ্না তো আমার বউ হবে, সে আপনাকে ওর জন্য পাত্র দেখতে বলেছে। শানু তখন বলে, স্বপ্নার বাবার কথাতেই সেই সম্বন্ধ ঠিক করেছে। রিটায়ারমেন্টের আগে সে তার মেয়ের বিয়ে দিতে চায়। সে তো তার ফিও দিয়ে দিয়েছে। এরপরই স্বপ্না বাড়িতে গিয়ে জানতে পারে শানুর কথাই সত্যি। স্বপ্নার বাবা মূলত লালার উপর খুব বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। এরপরই দেখা যায় লালা বাড়ির জিনিসপত্র বিক্রি করার জন্য ভাবছিল। গফুর তখন সব বের করে হিসেব করতে থাকে যে কোনটা বেচলে কত টাকা হবে। তখনই সেখানে স্বপ্না চলে আসে। সে তো এসব দেখে অনেক রেগে যায়। আর গফুর যখন একটা শেরওয়ানি নিয়ে আসে বেচার জন্য, তখন তো স্বপ্না আরো বেশি ক্ষেপে যায়, কারণ এই শেরওয়ানিটা স্বপ্না লালাকে 8 বছর আগে দিয়েছিল তাদের বিয়েতে পরার জন্য। স্বপ্না তখন অনেক কান্নাও করতে থাকে আর লালাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে তাকে বিয়ে করে নেয়, কিন্তু সে তো তার কথাতেই অটুট। সে তার বোনেদের বিয়ে না দিয়ে নিজে বিয়ে করবে না। তখন স্বপ্না লালাকে কান্না ভেজা কণ্ঠে বলে, এবার যেই ছেলে আমাকে দেখতে আসবে আমি তাকেই হ্যাঁ বলে দিব, আমি তাকেই বিয়ে করব, আর আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। এই বলেই সে সেখান থেকে চলে যায়। লালার বোনেরাও চাইতো না যে স্বপ্নার অন্য কোথাও বিয়ে হোক। তো দেখা যায় পরের দিন পাত্রপক্ষ স্বপ্নাকে দেখতে আসে, কিন্তু লালার বোনেরা পাত্রপক্ষের সামনে স্বপ্নাকে ভাবি বলে ডাকে। এরপরই লালা আর স্বপ্নার সব প্রেম কাহিনী বলতে থাকে। পাত্রপক্ষ তো এসব জানতে পেরে বিয়েটাই ভেঙে দিয়ে চলে যায়। এতে তো স্বপ্নার বাবা অনেক বেশি রেগে যায়। তারপরই আমরা দেখি লালার দাদা বহু বছর আগে লোন নিয়েছিল, যেটার ইএমআই এখনো তাকে দিতে হচ্ছে। সে ব্যাংকে গিয়ে অনুরোধ করে 1 বছরের জন্য পুরনো ইএমআই বন্ধ করতে, কিন্তু অফিসার তার কথাই শোনে না। এরপরে সে তার ঘড়ি বন্ধক রাখার জন্য যায়, কিন্তু সে তাকে বলে যে সে যদি তার দোকান বন্ধক রাখে তাহলেই সে তাকে টাকা দিবে, না হলে না। এই সব কিছু দেখে শুনে তার তো মনটাই খারাপ হয়ে যায়। তাই সে সেখান থেকে চলে আসে। সে তো কোনোভাবেই তার 4 বোনের বিয়ে দেওয়ার জন্য টাকার জোগাড় করতে পারছিল না। তারপরে লালা একটা যাত্রাপালায় দোকান দেয়। সেখানে গফুর তাকে বলে যে তার কি কোনো ধারণা আছে যেই বাবা গান গাওয়ার জন্য কত টাকা নিচ্ছে? লালা জিজ্ঞেস করে কত? সে বলে 1 লাখ, তাও আবার 5 ঘন্টার জন্য। আর তারা 500 লোককে চাট পাপড়ি খাওয়ানোর পর মাত্র 20,000 টাকা পাচ্ছে। এরপরই দেখা যায় সেখানে লালার বোনেরা আসে। স্বপ্নার বিয়ে ভাঙার খবরটি লালাকে দেয়। সাথে তারা আরো বলে যে এখন থেকে নিজেদের বিয়ের জন্য তারা সব রকম চেষ্টা করবে। গায়ত্রী তো রূপে গুণে একদম পারফেক্ট একটা মেয়ে ছিল, কিন্তু বাকি বোনদের একটু কষ্ট করে পারফেক্ট মেয়ে হতে হবে। তাই প্রথমে টার্গেট করা হয় দুর্গাকে। ওর ওজন বেশি হওয়ায় সে ওজন কমানোর চেষ্টা করে, আর লক্ষ্মীও ফর্সা হওয়ার জন্য রূপচর্চা শুরু করে। এছাড়া সকলে মিলে সরস্বতীকেও ট্রেনিং দেওয়া শুরু করে, কারণ তার চলাফেরা তো ছেলেদের মতো। তাই সরস্বতীকে মেয়েদের মতো আচরণ করতে শিখতে হবে। তো একদিন মহল্লায় একজন মহিলা যৌতুকের বিরুদ্ধে লোকেদের সচেতন করছিল। সে বলছিল যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। তখনই লালা তার কথা শুনে তাকে জিজ্ঞেস করে যে তার কয় ছেলে মেয়ে? তখন মহিলাটা বলে তার 2 মেয়ে। লালা বলে এজন্যই যৌতুকের বিরুদ্ধে কথা বলছেন। যদি আপনার 2টা ছেলে থাকতো তখন দেখতাম আপনি কি বলতেন। মেয়ের মতো বলবেই যৌতুক খারাপ, কিন্তু এটা যদি কোনো ছেলের মা বলতো তখন আমরা এটা মেনে নিতাম। সে সময় সবাই একমত পোষণ করে। লালা আরো বলে
ম্যাডাম, আমারও 4টা বোন আছে। যৌতুকের টাকা জোগাড় করতে করতে কোমর ভেঙে গেছে, আর আমরা তো এই প্রথা চালু করিনি। এটা তো পূর্বপুরুষ থেকে চলে আসছে, এজন্য আমরাও এটা পালন করে আসছি। মহিলাটি তখন বলে, এই প্রথা বদলানো তো দরকার, তাই না? লালা তখন বলে, আমরা আমাদের বোন মেয়েদের ভালোবাসি, এজন্য আমাদের কাছে যা আছে আমরা সব দিতে চাই, যাতে সে তার শ্বশুর বাড়িতে ভালো থাকে। লালার কথা শুনে মহিলাটি একেবারে চুপ হয়ে যায়, কারণ সে বুঝে গেছে লালা এবং বাকি লোকেরা কখনোই তার কথা বুঝবে না। তারপরে লালার কাছে শানুর কল আসে। সে তাকে বলে জরুরি কথা আছে, সে যেন 10 মিনিটের মধ্যেই তার অফিসে যায়। লালা তখন শানুর সাথে দেখা করলে সে তাকে বিয়ের প্রস্তুতি নিতে বলে। সে জানায় সামনের মাসের 27 তারিখে তার বোনের বিয়ে। এই কথা শুনে তো লালা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। গায়ত্রীর বিয়ের খবর শুনে সবাই অনেক খুশি ছিল। লালার ছোটবেলার স্মৃতি তখন মনে পড়তে থাকে। তার মা বোনদের সাথে কাটানো সময় তার সামনে ভেসে ওঠে। সে অনেক ধুমধাম করে তার বোনের বিয়ে দেয়। বিয়েতে তার সব জমানো টাকা শেষ হয়ে গেলেও শেষ পর্যন্ত তার বোনের বিয়ে দিতে পেরে সে অনেক খুশি ছিল। সে গায়ত্রীকে নিজের হাতে পায়ে আলতাও পরিয়ে দেয়। গায়ত্রীর বিদায়ের সময় তারা 5 ভাই বোন বেশ আবেগী হয়ে যায়। এরপরই গায়ত্রীকে বিদায় দেয়া হয়। এই বিদায়ের পর তো লালা বসে বসে কান্না করছিল। তখনই সেখানে হরিশঙ্কর আসে, আর সে তাকে কিছু বিয়ের কার্ড দেখায় আর জিজ্ঞেস করে এর মধ্যে কোনটা তার পছন্দ। স্বপ্না তখন তার বাবাকে বলে, এসব কি করছো বাবা? হরিশঙ্কর বলে, তোকে তো বিয়ের জন্য সিলেক্ট করতে পারেনি, অন্তত তোর বিয়ের কার্ড সিলেক্ট করে দিক। তখন গফুর বলে, এটা কোনো সময় হলো এসব নিয়ে কথা বলার? হরিশঙ্কর রেগে বলে, এটাই সময়। কেবল তো সে এক বোনের বিয়ে দিতে পেরেছে, এখনো 3 জন বাকি। আমি আমার মেয়ের কি করব? সারা জীবন কি তাকে অবিবাহিত রাখবো? তাই আমি আমার মেয়ের জন্য পাত্র দেখেছি। সে আরো বলে যে আমি যথেষ্ট যৌতুক দিতে পারবো, কেউ আমাকে আর থামাতে পারবে না। এরপর সে সারা মহল্লাকে বলে তার বোনেরা স্বপ্নার বিয়ে ভেঙে দিয়েছে, সবার সামনে তাকে অপমান করেছে। গফুর তখন বলে, আপনি সবার সামনে বলেছিলেন লালার সাথে আপনি স্বপ্নার বিয়ে দিবেন, আপনি তাকে সময় দিয়েছিলেন, এখনো সেই সময় শেষ হয়নি। হরিশঙ্কর বলে, দিয়েছিলাম, এখন আমি সেটা ফেরত নিচ্ছি। কি করবি তুই? গফুর বলে, ভগবান সব দেখছে, আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করছেন। আমাদের লালাকে দেখুন, যে তার মায়ের প্রতিজ্ঞা রক্ষার জন্য কতটা পরিশ্রম করে যাচ্ছে। তখনই হরিশঙ্কর বলে, কোন প্রতিজ্ঞার কথা সে বলছে? যেভাবে রাস্তা থেকে লালা তাকে তুলে এনেছে, ঠিক সেভাবেই এদের মা লালাকে রাস্তা থেকে তুলে এনেছিল। যে মৃত মাকে সে প্রতিজ্ঞা করেছে সেটা তো তার মাই না। যার ছবি সে তার দোকানে লাগিয়ে রেখেছে সেটা তার আসল বাপই না। তাকে তো রাস্তা থেকে তুলে নিয়ে তারা আশ্রয় দিয়েছিল ঘরের বাসনপত্র মাজার জন্য। এখন সে ওই বাড়ির ছেলে হয়ে বসে আছে, সে তো এই পরিবারের চাকর। এই সব কিছু শুনে লালার 3 বোন খুবই রেগে যায় আর হরিশঙ্করকে মারতে থাকে। লালাও এসব সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে আসে ফ্ল্যাশব্যাকে। দেখা যায় লালার মা মারা গেছে। গায়ত্রী ও তার মা তখন তাকে সাহস দেয় আর তাকে ছেলে বানিয়ে তাদের ঘরে আশ্রয় দেয়। দৃশ্য আসে বর্তমানে, আর দেখা যায় লালা অনেক কাঁদছিল, তার বোনেরাও তার সাথে কাঁদছিল। দুর্গা বলে পুরো চাঁদনি চকে সে আগুন লাগিয়ে দিবে যদি সে হরিশঙ্করের একটা কথাও মনে নেয়। সরস্বতী বলে, সে কেন হরিশঙ্করের কথায় কষ্ট পাচ্ছে? সে কি জানে তুমি আমাদের জন্য কি ভাইয়া? লক্ষ্মী তখন বলে যে আমাদের ভাই, বন্ধু, বাবা সবই তো তুমি। লালা তখন বলে যে আমি তো রাস্তার ভিখারি ছিলাম, তোমরা এই কথা ভুলে গেছো, কিন্তু আমি কিভাবে সেটা ভুলে গেলাম? এসব বলে সে কাঁদতে থাকে। দুর্গা তখন বলে, যেখানে নিজের সন্তানেরা বাপ মাকে ভুলে যায় সেখানে সে তাদের বাপ মার ইজ্জত রেখেছে, এর চেয়ে বড় আর কি হতে পারে? তারপর সরস্বতী বলে, এখন সবাই চুপ থাকো, বাড়িতে নতুন বিয়ে হয়েছে, খবরদার কেউ যেন না কাঁদে। তারপরই লালা শান্ত হয়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। লালা আবারও শানুর অফিসে যায়। সে ছেলেদের বায়োডাটা দেখে বলে সে তার বোনেদের বিয়ে কোনো তোতলা ছেলের সাথে দিতে পারবে না। সে বলতে থাকে, মানলাম আমি আমার বোনেদের বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে আছি, আমার কাছে টাকা নেই, আবার আমার তারাও রয়েছে, তাছাড়া আমার বোনেরা কেউই পারফেক্ট না, কিন্তু এর মানে এই না যে আমি আমার বোনেদের বিয়ে তোতলা ছেলেদের সাথে দিয়ে দিব। তখন শানু বলে, অনেক বড় পার্টি এরা, বনস্পতি ঘির ডিলারশিপ আছে এবং অনেক জমিও রয়েছে। লালা বলে, কিন্তু ছেলে তো তোতলা, এটা কেমন দেখাবে যে স্বামী তার বউয়ের নাম নেয়ার জন্য 1 ঘন্টা লাগিয়ে দিবে? শানু তখন লালাকে বোঝায় আর বলে, ঠান্ডা মাথায় ভাবো, এরা 2 যমজ ভাই, এদের পরিবার চায় 2 বোন মিলে
তাদের পরিবার যাতে একসাথে রাখে। শানু বলে তার তো সুবিধাই হলো, সে তো একসাথে দুর্গা ও লক্ষ্মীর একই মণ্ডপে বিয়ে দিতে পারছে, এক খরচে দুই বোনের বিয়ে দিতে পারবে, এটা ভালো নয়? কিন্তু লালা তো রাজি হচ্ছিল না। তাই শানু বলে তোমার যা ইচ্ছা করো, এটা আজকের ডিল, এই ছেলেদের মেয়ে খুঁজে পেতে খুব বেশি সময় লাগবে না। লালা তখন বলে ঠিক আছে, আপনি এই ছেলেদের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিন। শানু তাকে আবারও ভাবতে বলে। তখন লালা বলে না, আমি আমার বোনেদের বিয়ে এই তোতলা ছেলেদের সাথে কোনোভাবেই দিব না। এই বলেই সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। সে সেখান থেকে বের হয়ে এই সব কথা গায়ত্রীকে বলছিল। তখনই সে স্বপ্নাকে অন্য একটি ছেলের সাথে রিকশায় দেখতে পায়। রিকশায় করে তারা বাড়িতে যাচ্ছিল। তারপরে লালা বোরখা পরে মেয়ে সেজে স্বপ্নার বাড়িতে যায়, আর গিয়ে দেখে স্বপ্নার তো বিয়ের পাকা কথা চলছে। স্বপ্নার সাথে স্বপ্নীল নামের একটা ছেলেরই বিয়ে ঠিক হয়েছে। তারা আসলে একটু চাঁদনি চক ঘুরতে গিয়েছিল। স্বপ্নার বাবা তো লালাকে দেখে বুঝে ফেলে যে এটা লালা, তাই সে পণ্ডিতকে তাড়াতাড়ি করে বিয়ের দিন ঠিক করতে বলে। পণ্ডিত তখন বলে সামনের মাসের প্রথম শুক্রবার কেমন হবে? হরিশঙ্কর বলে খুব ভালো হবে, সে তো চায় যে কোনোভাবে যত তাড়াতাড়ি সম্ভব তার মেয়ের বিয়েটা দিতে। কিন্তু পাশ থেকে লালা মেয়ের কণ্ঠে বলে খুব খারাপ দিন এটা। পণ্ডিত তখন জিজ্ঞেস করে আপনি এটা কিভাবে জানলেন? লালা বলে সে দেবী, আগামী 4 মাসের আগে কোনো শুভ দিন নেই, সে খুব ভালো করে জানে। পরিস্থিতি খারাপ দেখে স্বপ্নার বাবা তাকে তাড়াতাড়ি রুমের ভেতর নিয়ে যায়, যাতে করে সে ঝামেলা না পাকায়। লালা তখন হরিশঙ্করের কাছে আরো কিছু সময় চায়। হরিশঙ্কর বলে তোমাকে ইতিমধ্যে 10 বছর তো দিয়েছি, আর সম্ভব না। এসব বলে সে লালাকে হাত জোর করে অনুরোধ করে, আর সে চায় প্রথম যেই ডেট ঠিক হবে সেই ডেটেই স্বপ্নার বিয়ে দিবে। এরপরই স্বপ্নার বাবা লালাকে 25 সেকেন্ড টাইম দেয় তার মেয়ের সাথে কথা বলার জন্য। স্বপ্নার পর লালাকে বলে মহাদেবের কাছে প্রার্থনা করি যেন পরের জন্মে তুমি স্বপ্না আর আমি লালা হয়ে জন্মাই, যাতে তুমি বুঝতে পারো তোমাকে আমি কতটা ভালোবাসি। সে আরো বলে যে সে তো মেয়েই না, সে তো চুইংগাম, একদিক থেকে বাবা টানছে তো আরেক দিক থেকে বয়ফ্রেন্ড। স্বপ্না লালাকে বলে আমি মনে হয় অতীত জন্মে তোমার বউয়ের সাথে পালিয়ে গিয়েছিলাম, এজন্য তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। লালা বলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। স্বপ্না এরপর কিছু না বলে পাত্রপক্ষের কাছে চলে আসে। পণ্ডিত সামনের মাসের সোমবার বিয়ের ডেট ঠিক করে। স্বপ্না তখন বলে তাকে 4-5 মাস সময় দিতে। সে আরো বলে তাকে তো খুঁটির সাথে বেঁধেই রাখবে, তাই বিয়েটা যেন সে 4-5 মাস পরেই দেয়। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পাত্র তো এটা শুনে হরিশঙ্করকে বলতে থাকে যে স্বপ্না চাপে পড়ে আবার বিয়েটা করছে না তো। হরিশঙ্কর বলে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি বরং সমুচা খাও। এরপরে একদিন লালা তোতলা সেই যমজ 2 ভাইকে বাড়িতে নিয়ে আসে লক্ষ্মী ও দুর্গাকে দেখার জন্য। দেখা যায় ছেলেগুলো কিছু বলতে গেলেই তার আগে লালা কিছু না কিছু বলে তাদের থামিয়ে দিচ্ছিল। ছেলেগুলো একটু আলাদা কথা বলতে চাচ্ছিল মেয়েদের সাথে, কিন্তু লালা তো তাদেরকে আলাদা কথা বলার সুযোগই দেয় না। কারণ কথা বলার সময় লক্ষ্মী ও দুর্গা যদি একবার বুঝে ফেলে যে ছেলেগুলো তোতলা, তাহলে তারা আর বিয়েটা করবে না। তাই লালা তাদের সাথে দ্রুত পাকা কথা বলে তাদেরকে বিদায় করে দেয়। লালার এমন কাজ দেখে দুর্গা আর লক্ষ্মী তো অনেক বেশি বিরক্ত হয় যে এটা কেমন কথা, না ছেলেদের সাথে কথা বলতে দিল না বুঝতে দিল। তো এরপরে লালা স্বপ্নার বাড়ির সামনে গিয়ে তার নাম ধরে ডাকতে থাকে। তখনই স্বপ্নার বাবা বের হয়ে আসে। লালা তখন তাকে বাবা বলে ডাকলে সে তো ভীষণ রেগে যায়, তাই সে তাকে আঙ্কেল বলে ডাকে। এতেও তো সে রেগে যায়, তাই এবার তো সে তার নাম ধরে ডেকে বসে। দেখা যায় সে তার নাম ধরে ডাকতেও মানা করে দিয়েছে। তখনই গফুরের শিখিয়ে দেওয়া অনুযায়ী সে তাকে এই মানুষ বলে ডাকে। সে বলে আমার 2 বোনের বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। তখন স্বপ্নার বাবা বলে যৌতুকের টাকার কি ব্যবস্থা হবে? তখন লালা বলে সেটারও ঠিক ব্যবস্থা করে ফেলবো, কোনো সমস্যা নেই। তখন স্বপ্নার বাবা বলতে থাকে সে কি তার বাপের আমলের গুপ্তধন খুঁজে পেয়েছে? গফুর তখন বলে বাপের সম্পদ অক্ষম ব্যক্তিদের জন্য দরকার হয়, আমরা হলাম সিংহ, আমাদের 2টা কিডনি আছে, দরকার হলে সেটা বেচে দিব। হরিশঙ্কর তখন তাদের কথায় বিরক্ত হয়ে চলে যায়। তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই লালা তার বোনেদেরকে বলছে সে ভূপালে তার ক্যাটারিং এর কাজের জন্য যাচ্ছে। তখন দুর্গা বলে তুমি তো ইন্দোরের কথা বলেছিলে। লালা বলে ওই তো, ভোপাল আর ইন্দোর তো পাশাপাশি, রাখি বন্ধনের আগেই সে চলে আসবে, তাই তারা যেন ততদিন ভালোভাবে বাড়ি সাজিয়ে রাখে, কারণ এটা বিয়ের পর গায়ত্রীর প্রথম রাখি বন্ধন। কিন্তু দেখা যায় সে ভূপালে নয়, সে তো দিল্লির একটি হাসপাতালে গেছে। তখন এই দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় গায়ত্রী তাকে জিজ্ঞেস করছে যে কোথা থেকে লালা তার বিয়ের জন্য টাকা জোগাড় করলো, সে যেন মিথ্যা না বলে। লালা তখন বলে সে দোকান বন্ধক দিয়েছে। এটা শুনে গায়ত্রী বলে তাহলে তার বাকি 3 বোনের বিয়ে সে কিভাবে দিবে? তখন সে মজা করে বলেছিল 2টা কিডনি আছে, একটা বিক্রি করে দিব। এরপরে দৃশ্য আসে বর্তমানে।
আর দেখা যায় লালা তো এখন সত্যি তার বোনেদের বিয়ের যৌতুক দেওয়ার জন্য তার নিজের কিডনি বিক্রি করতে এসেছে। তাকে এর জন্য 50 লাখ টাকা দেয়া হবে, 25 লাখ কিডনি দেওয়ার আগে আর 25 লাখ দেওয়ার পরে। এদিকে লালার বোনেরা তো রাখি বন্ধন উৎসবের জন্য প্রস্তুতি নিতে শুরু করে, আর ওদিকে লালাকে দেখা যায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। গফুর তাকে বলে, আমরা কি ঠিক কাজ করছি তোমার কিডনি বিক্রি করে? লালা তখন বলে, এটা তো তোরই বুদ্ধি ছিল, এখন তুই এসব বলছিস? সে আরো বলে, আমাকে তো ইতিমধ্যে ইঞ্জেকশনও দিয়ে দিয়েছে অপারেশনের জন্য। যাকে এরপরই দেখা যায় তার ঠিকঠাকভাবে অপারেশনটা হয়ে যায়। তারপরই আসে রাখি বন্ধনের সেই দিন। লালা তো অনেক অসুস্থ ছিল, তারপরে সে কোনোভাবে বাড়িতে ফিরে আসে। তার বোনেরা তো রাখি বন্ধনের জন্য অনেক খুশি ছিল, তারা সবাই তার বড় বোন গায়ত্রীর জন্যই অপেক্ষা করছিল। হঠাৎ করেই লালার কাছে একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে লালাকে একটি খারাপ সংবাদ দেয়া হয়। কথাটি শুনেই তো লালার হাত থেকে ফোন পড়ে যায়। সে তো পাগলের মতো কাঁদতে থাকে আর দৌড়াতে শুরু করে। অনেক বড় ক্ষতি হয়ে গেছে তাদের। তো দেখা যায় দৌড়াতে দৌড়াতে লালা গায়ত্রীর শ্বশুর বাড়িতে চলে আসে। তখন সে একটা পুলিশকে বলে যে তাকে ফোন করে বলা হয়েছে তার বোন মারা গেছে। এরপরে তাকে নিয়ে আরেকটা পুলিশের কাছে গেলে সে তাকে বলে যে আজকে সকাল 8:45-এ তাদের কাছে মেয়েটির স্বামী কল করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি আত্মহননের ঘটনা। তো এরপরই তাকে চেহারা দেখানোর জন্য বলা হয়। আদরের বোন গায়ত্রী আর নেই, এটা লালা বিশ্বাসই করতে পারছিল না। সে তো তখন নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না। সে একেবারে কান্নায় ভেঙে পড়ে। গায়ত্রীর শরীর তখন পুরো নীল হয়ে গেছে। সে পুলিশদেরকে বলতে থাকে, অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার বোন অনেক ফর্সা ছিল, এটা আমার গায়ত্রী হতেই পারে না। পুলিশেরা জানায় গায়ত্রী আত্মহনন করেছে আর এটা সত্য। সে তখন গায়ত্রীর স্বামীকে বলে গায়ত্রী সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে ছিল, সে কি তার বোনের সাথে যথেষ্ট ভালো ছিল না? লালার পর গায়ত্রীর শ্বশুরকেও জিজ্ঞেস করে সে কি আপনাকে ভালোবাসতো না। তারপর তার শাশুড়িকে জিজ্ঞেস করে যে সে কি খাবার বানাতো না, সে কি বাড়ির দেখাশোনা করতো না, তাহলে কেন তারা তাকে মারলো? কারণ সে নিশ্চিত তারাই তার বোনকে মেরে ফেলেছে। গায়ত্রীর শ্বশুর বাড়ির লোকেরা তখন লোক দেখানো কান্না করছিল। এগুলো দেখে তো তাদের একজন প্রতিবেশী সহ্য করতে না পেরে সবার সামনে সব সত্যিটা বলে দেয়। মহিলাটি বলে, আপনার বোন যৌতুকের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহনন করেছে। একটা 300 লিটারের ডাবল ডোর ফ্রিজের জন্য গায়ত্রীর শ্বশুর বাড়ির লোকেরা তার রক্ত শুষে নিচ্ছিল। তারা অনেকবার তাকে এসব কথা তার ভাইকে বলতে বলেছিল। তখন গায়ত্রী তাকে বলেছিল তার যৌতুকের টাকা জোগাড় করতে তার ভাইয়ের অনেক কষ্ট হয়েছে, সে তার দোকানও বন্ধক রেখে দিয়েছে তার বিয়ে দেওয়ার জন্য। কোন মুখে সে আবার ফ্রিজ চাইবে? এসব শুনে তার শ্বশুর বাড়ির লোকেরা জানায় যে তাদের বাড়িতে যদি ফ্রিজ না আসে তাহলে তাকে রাখি বন্ধনেও যেতে দেওয়া হবে না। এই কারণেই সে বিষ খেয়ে আত্মহনন করে নেয়। এই সব কিছু শুনে তো সেখানে সবাই একদম স্তব্ধ হয়ে যায়। গায়ত্রীর সাথে এত অন্যায় হওয়ার পরও সে তার ভাইকে কিচ্ছু জানায়নি, মুখ বুঝে একা সবকিছু সহ্য করেছে। গায়ত্রী তখন তার ভাইয়ের উপর আর ঋণের বোঝা চাপাতে চায়নি, তাই সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। এরপরই বোনের লাশকে কোলে তুলে নিয়ে লালা বাড়িতে ফিরে আসে। চোখের সামনে তখন তার ভেসে ওঠে তার বোনের সেই হাসি মুখ। কতটা হাসি মুখে সে তার বোনকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল। শেষবারের মতো লালা তার বোনকে হাতে চুড়ি আর পায়ে আলতা পরিয়ে দেয়। আর রাস্তায় যেতে যেতে তার বোনদের সাথে ছোটবেলায় কাটানো মুহূর্তগুলো সে বারবার মনে করতে থাকে। তো এরপরই সে তার বোনের মৃত্যুর শেষ কাজ সম্পন্ন করে রাতে তার দোকানের সামনে দিয়ে ফিরছিল। তখনই লালা গফুরকে দোকান খুলতে বলে। সে তার দোকানের উপর সব রাগ ঝাড়তে থাকে। সে তার বাবার উপরেও রাগ ঝাড়তে থাকে। সে বলতে থাকে তার বাবা একটা মূর্খ আর তার দাদাও একটা মূর্খ। মহিলাদের পানিপুরি খাওয়াতো যাতে তাদের ছেলে সন্তান হয়, ওই ছেলেই বড় হয়ে আমাদের বোন মেয়েদের বিষ দিয়ে মেরে ফেলে। একটা ফ্রিজ একটা টিভির জন্য আগুন জ্বালিয়ে দেয় আমাদের মেয়েদের গায়ে। সে গফুরকে সামনে থাকা বোর্ড এবার নামাতে বলে যেখানে লেখা ছিল পানিপুরি খাও আর বেটা পাও। আজকের পর থেকে এই ধরনের পানিপুরি আর পাওয়া যাবে না, যেটার বদলে ছেলে সন্তান হবে। সাথে সে যৌতুকের বিরুদ্ধেও অনেক কথা বলে। যারা যৌতুক দাবি করে তারা কখনোই এই প্রথা দূর করবে না, যারা দিচ্ছে তাদেরই তা দূর করতে হবে। সে আরো বলে, আমি ভেবেছিলাম ওরা যা চাইবে তাই দিব আমার বোনের খুশি নিশ্চিত করার জন্য, কিন্তু না, তাদের তো আরো চাই। তাদের প্রত্যেক উৎসবে উপহার চাই,
তাদের দাবি কখনোই থামবে না। তারপরে সে তাদের বলে, ঠিক যেভাবে আমি আমার মৃত মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ আমি হাত জোর করে আমার 3 বোনের কাছে প্রতিজ্ঞা করছি, আমি তোমাদের এতটাই সক্ষম করে তুলব যে যৌতুক দিতে হবে না, বরং তোমরাই যৌতুক নিবে। সে আরো বলে, তোমাদের যৌতুকের জন্য যে টাকা জমিয়েছি আমি, সেটা দিয়ে তোমাদের শিক্ষিত করব। গায়ত্রীকে হারিয়ে আমি বুঝতে পেরেছি বিয়ের চাইতে আত্মমর্যাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা প্রাণবন্ত মেয়েকে বিদায় দিয়েছি, আমি তাকে মৃত ফিরিয়ে এনেছি। লালা তখন স্বপ্নাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি আমার মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য অপেক্ষা করেছিলে, এখন আর আমার বোনেদের প্রতি আমার প্রতিশ্রুতি পূরণের জন্য অপেক্ষা করবে না। আর সময় নষ্ট করো না, বিয়ে করে ফেলো, যার সাথে তোমার বাবা বিয়ে দিতে চায়। ভগবান চান না আমরা একসাথে থাকি। সে আরো বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার মরা মুখ দেখবে। এই বলেই সে সেখান থেকে চলে যেতে বলে তাকে। পরের দৃশ্যে দেখা যায় সবচেয়ে ছোট বোন সরস্বতী বই হাতে নিয়ে 2 বোনের কাছে আসে। সে তাদেরকে বুঝাচ্ছে, আজকে সারাদিন কেঁদে নাও, কিন্তু আজকের পর কেউ যেন আর না কাঁদে। তারা যেন চোখের পানি মুছে ফেলে। তাদের এখন অনেক পড়াশোনা করতে হবে। তাদের ভাই যতটুকু করা সম্ভব করেছে, এখন তাদের সময় এসেছে কিছু করার। এদিকে বুকের উপর পাথর চাপা দিয়ে স্বপ্না বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কেননা লালা তাকে কসম দিয়েছে স্বপ্না বিয়ে না করলে তাকে তার মরা মুখ দেখতে হবে। তারপরও সে শেষ চেষ্টা করতে লালার কাছে যায়। লালা তখন ছাদে শুয়েছিল। স্বপ্না তার মুখে পানি দিয়ে জাগিয়ে তোলে আর তাকে কান্না করতে করতে বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। তখন লালা বলে, আমি আমার একটা কিডনি আর একটা বোনকে হারিয়ে বুঝতে পেরেছি পরিবারের মূল্য অনেক। এই চাঁদনি চকে অনেক মানুষ আছে যারা নিজেদের ভালোবাসা বিসর্জন দিয়ে অন্য কারোর সাথে জীবন পার করছে। তাই তুমিও বিয়ে করে নাও, কারণ ভালোবাসা পরেও পাবে, তবে বাবা পাবে না। তাই বাবার কথা মতো বিয়ে করে নাও। এসব শুনে স্বপ্না যাওয়ার সময় লালা বলে যে তার চেয়ে ভালো চাট কেউ বানাতে পারে না, তাই সে তার বিয়েতে সবাইকে চাট খাওয়াবে। এরপরই স্বপ্নার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। তারা দুজন দুজনকে দূর থেকে দেখে। দুজনেই অনেক কষ্ট পাচ্ছিল। স্বপ্নার বাবাও এসব খেয়াল করে। লালাও তার বোনেরা নতুন জামা পরে স্বপ্নার বিয়েতে যায়। তখন লালা স্বপ্নাকে কনের সাজে দেখেও না দেখার ভান করে চলে যায়। স্বপ্নার কোনো উপায় না পেয়ে বিয়ের পিড়িতে বসে। তবে তার বাবা বুঝে যায় তার মেয়ে বিয়েতে রাজি হলেও মন থেকে খুশি না, তাই সে বিয়ের মণ্ডপে বসে তাকে বিয়েটা ভেঙে দিতে বলে। এটা শুনে স্বপ্ন তো অবাক হয়ে যায়। তখন তার বাবা তাকে বলে, বিয়ের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হলো 7 পাকে ঘোরা। একবার সেটা ঘোরা হয়ে গেলে আর কিচ্ছু করতে পারবি না, তাই আগেই বুদ্ধি দিচ্ছি, এখনই দৌড়ে পালিয়ে যা, আমি এদেরকে সামলে নিব। স্বপ্না তখন একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। দেখা যায় দূরে দাঁড়িয়ে লালাও স্বপ্নার বিয়ে দেখছে। স্বপ্নার বাবা তখন বলে, দেখ লালা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে, ওর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিছু কর, এখনই পালিয়ে যা। বাবার কথায় সাহস পেয়ে স্বপ্নাও 7 পাক শেষ না করেই বিয়ে থামিয়ে দৌড়ে লালার কাছে ছুটে আসে আর লালাকে বলে, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। তুমি বলো না পরিবারের চেয়ে বড় কিচ্ছু হয় না, আমি কে তাহলে? আমি কি তোমার পরিবার না? লালা তখন বলে, কাল থেকেই তো তুমি আর তোমার বাবা আবার আমার দোকানে এসে আমার রক্ত খাবে। বিয়ে করো বিয়ে করো, এটা তো কাল থেকে আবার শুরু হয়ে যাবে। স্বপ্না বলে, তোমার অপেক্ষায় আমি বুড়ি হয়ে যাব আর তোমার রক্ত খাবো না? সে আরো বলে, প্রতিদিন যাব তোমার দোকানে আর প্রতিদিন জিজ্ঞেস করব কবে বিয়ে করবে। তো এরপরে তারা দুজন খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে তো পাত্রপক্ষ ঝামেলা শুরু করে, কিন্তু একটা অবাক করা কাণ্ড ঘটে। স্বপ্নাকে যেই ছেলে বিয়ে করতে এসেছিল সে জানায় লালার বোন গায়ত্রীর বিয়ের সময় সে লক্ষ্মীকে দেখেছিল। লক্ষ্মীকে তার অনেক পছন্দ। তারপর ওই ছেলের সাথে লক্ষ্মীর বিয়ে হয়ে যায় কোনো রকম যৌতুক ছাড়াই। এরপর দেখা যায় লালা তার দোকানের বোর্ডও বদলে ফেলেছে আর তাতে লেখা আছে, চাট খান হুশে ফিরুন। দুর্গা আর সরস্বতীকে প্রতিষ্ঠিত করতে লালার আরো 12 বছর লেগে যায়। বর্তমানে দুর্গা খুব নাম করা উকিল। এরপরে দেখা যায় দুর্গার এক কলিগের সাথে তার বিয়ে হয়ে যায় আর সরস্বতীও পুলিশের চাকরি করে। একইভাবে সরস্বতীকেও তার একজন কলিগের সাথে বিয়ে দেওয়া হয়। আর এভাবেই লালা তার মাকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করে। লালার বয়স এখন 60 বছর। স্বপ্নার ডিজাইন করা শেরওয়ানি পরে সে আজকে ঘোড়ার গাড়িতে উঠবে। আজকে লালার বিয়ে। লালার 3 বোন তার বিয়েতে অনেক মজা করছিল, তাই লালাও অনেক খুশি। কিন্তু লালা মনে মনে তার বোন গায়ত্রীকে খুব মিস করছিল। সে থাকলে হয়তো অনেক আনন্দ করত। সে তখন কল্পনায় গায়ত্রীকে দেখতে পায়। অবশেষে বরযাত্রী নিয়ে লালা স্বপ্নাদের বাড়ির সামনে আসে। লাল শাড়ি পরা মধ্যবয়স্কা স্বপ্নার মুখেও ফুটে ওঠে বিশ্বজয়ের আনন্দ। আজকের এই দিনটার জন্য সে কত বছর ধরে অপেক্ষা করেছে। অবশেষে স্বপ্নার অপেক্ষার পালা ফুরলো। 200 বছর আগে আমরা নারীদের তাদের স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দাহ করতাম, কিন্তু আমরা এখন আর এটার জন্য অপেক্ষা করি না। স্বামী তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করে। গায়ত্রীকে হারানোর পর তার ভাই সহ সবাই এটা উপলব্ধি করেছিল যে মেয়েদের শরীরেও 206টা হাড় থাকে, তাদের রক্তও লাল হয়।
তাই তারা যদি একবার উৎসাহিত হয় তাহলে তারাও জীবনে সফল হতে পারবে। যেদিন এই দেশের প্রতিটি মেয়ে নিজেদের সমর্থন করতে পারবে সেদিন মানুষ যৌতুক দাবি করা বন্ধ করবে। একটি বিবাহ একটি সমান অংশীদারিত্ব। স্বামী স্ত্রীর কেউই কম বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য নয়। বিয়ে করার জন্য মেয়েকে টাকা দেওয়া বা নেওয়া কোনোটাই উচিত নয়। আর এটা আমরা কবে বুঝতে পারবো? কত মেয়েদের প্রতিদিন মারধর, হুমকি, এমনকি হত্যার শিকার হতে হবে। এই রাক্ষাবান্ধান গল্পটি শুধু একটা ভাই বোনের গল্প নয়, এটা যৌতুক নামক কুপ্রথার বিরুদ্ধে একটা প্রতিবাদ। এটি নারীর মর্যাদা, আত্মসম্মান এবং সমান অধিকারের পক্ষে একটা শক্তিশালী বার্তা। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।